দর্শক, দেশের রাজনীতিতে আলোচিত অসংখ্য ঘটনা এবং এর পাশাপাশি রাজনীতি সম্পৃক্ত অনেক ঘটনা ঘটছে। আমাদের নিয়মিত আয়োজন খোঁজ খবরে আজকের অতিথি সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র। শঙ্করদা, দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি, পূর্ণিয়ার ভিউ এর আলাপচারিতার অনুষ্ঠান। দাদা, অনেক ঘটনা দেশে, পর্যায়ক্রমে আপনাকেও পেয়েছি গত কয়েকদিন বিরতি দিয়ে। আমরা একটু হেডলাইনটা করার চেষ্টা করেছি এরকম, ভবিষ্যতে নিশ্চয়ই কালেকশন করা যাবে আপনার সাথে, সেনাবাহিনীকে আবারও পুরোপুরি ফিরতে হবে কিনা প্রশ্ন। কারণ দেশের যে পরিস্থিতি, অর্ধেক সেনাবাহিনী উঠে যাওয়ার 24 ঘন্টার মধ্যে রাজনীতিতে সমঝোতা কি হচ্ছে না? কারণ হলো, আজকে জামাতে ইসলামীর পক্ষ থেকে আরো অন্যান্য বিষয় আছে সমসাময়িক, বেশ করে একটা একটা রেখে আরেকটা আলোচিত ঘটনা। আজকে জামাতে ইসলামী প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে তাদের সেই 5 দফা, ওই জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে গণভোট, এই বিষয়গুলোর উপরে। এবং সেখানে জামাতের নায়েবে আমির একটা বক্তব্য করেছেন, যে বক্তব্যটা অনেক সময় আওয়ামী লীগের অনেক বক্তব্যকে বলা হতো ফেসিবাদী বক্তব্য, কিন্তু উনি যে ইঙ্গিত করেছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, তবে ঘি আমাদের লাগবেই। মানে আমার চাই চাই গণতন্ত্রে, এই বিষয়টা আমরা খুব দেখছি যে বাংলাদেশের যে দল যখনই একটু সুবিধাজনক অবস্থানে থাকে তার এরকম একটা মনোবৃত্তি। পাশাপাশি জামাত 11 তারিখ ঢাকায় মহাসমাবেশ ডেকেছে তারই 5 দফা দাবি। আপনি জানেন যে গত রোববার তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোকে ঠেলে দিয়েছিল তাদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে। তার মানে রোববারের পর জামাতের মহাসমাবেশ, এর মধ্যে রাজনৈতিক দলের নিজেদের আলোচনার উদ্যোগে নেই, বরঞ্চ তারা পাত্তাই দিচ্ছে না সরকারের এই কথা। সার্বিক বিষয় কেমন দেখছেন শঙ্কর মৈত্র? ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। বিষয়টা আসলে এইমাত্র মিডিয়াতে আমিও দেখলাম যে জামায়াত ইসলামের নায়েবে আমির বেশ চমৎকার কিছু কথাবার্তা বলেছেন এবং এটা নিয়ে নানা বিতর্ক তো সৃষ্টি হবেই। উনি সোজা আঙ্গুলে ঘি উঠবে, ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার কথা বলেছেন। বিষয়টা হলো, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সমঝোতা হয় নাই। গত মাসের 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক দলগুলো যে স্বাক্ষর করলো 25টা রাজনৈতিক দল, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে কিন্তু সমঝোতা আর হয়নি। এবং এই সমঝোতা না হওয়ার মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, যারা জুলাই সনদের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে 30টি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, সেই জাতীয় ঐক্যমতের কমিশনের মেয়াদও শেষ হয়ে গেল গত 31 অক্টোবর। এবং ইতিমধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি ছিলেন প্রফেসর আলী রিয়াজ, উনিও দেশ ছেড়ে চলে গেছেন যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কি হবে এইটা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। যেমন এক পক্ষ, বিশেষ করে বিএনপি, তারা বলতেছে যে জুলাই সনদের মধ্যে যে গণভোটের যে অংশ, গণভোটটা এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর জামায়াত ইসলামী সহ, বিশেষ করে জামায়াত ইসলামী, তার সঙ্গে যদি এনসিপি রয়েছে, তারা বলছে যে না, আগে গণভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন। এই পরস্পর বিরোধী মতবিরোধের কারণে আসলে জুলাই সনদের যে 84টা সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে এটা আর কোন সিদ্ধান্ত হয় নাই। এই সিদ্ধান্ত না হওয়ার মধ্যে থেকেই আপনি খেয়াল করেছেন যে রাজনৈতিক যে নির্বাচন, ফেব্রুয়ারির যে প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা, যে প্রধান উপদেষ্টা মহোদয় ইতিপূর্বে তিনি ঘোষণা করেছেন এবং উপদেষ্টা পরিষদের অন্যান্যরাও বলছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে। আপনার নির্বাচন কমিশন একদিকে যেমন প্রস্তুতি নিচ্ছে, ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকেও প্রস্তুতি চলছে, এবং রাজনৈতিক দলগুলোও এই প্রস্তুতির অংশ হিসাবে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি ইতিমধ্যে তারা 237টি আসনে প্রাথমিক মনোনয়ন তাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জামায়াত ইসলামীও তারা ঘোষণা করেছে এবং এনসিপি, তারপরে আরো কিছু দলও তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। কিন্তু নির্বাচনের ডামাডোল বাজলেও
যে জুলাই সনদ কি হবে এইটা নিয়ে কিন্তু আর কোনো সমাধান বা সিদ্ধান্ত আসে নাই। এই সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগে করার জন্য জামায়াত ইসলামীর নেতৃত্বে 8টি রাজনৈতিক দল, তার সমমনা 8টি রাজনৈতিক দল তারা আন্দোলন শুরু করেছেন এবং আজকে তারা যমুনাতে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে সম্ভবত তারা স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপি দেওয়ার আগে জামাতের নায়েবে আমির এইসব বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে গণভোট হতেই হবে এবং যদি তাদের দাবি না মানা না হয় তাহলে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে তারা আঙ্গুল বাঁকা করবেন। এবং তিনি কর্মসূচি ঘোষণা করেছেন আগামী 11 নভেম্বরের মধ্যে যদি সিদ্ধান্তে না পৌঁছা যায় তাহলে তারা আন্দোলন কর্মসূচি আরো বড় ধরনের ঘোষণা করবেন। অন্যদিকে বিএনপি তার অবস্থানে এখনো অটল। তারা ইতিপূর্বে যে কথা বলেছেন যে ফেব্রুয়ারির যে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের দিন একই দিন গণভোট অনুষ্ঠিত হবে, এর বাইরে তারা আর যাবেন না। পূর্ণিয়া। হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে রাজনৈতিক দল আর নিজেদের আলাপ আলোচনা করে কিছু করবে এরকম তো না। সেই ক্ষেত্রে কি সরকার একটা কথা বলেছিল তারা নিজেরা সিদ্ধান্ত নিবে। নিজেরা সিদ্ধান্ত তো দুটার একটা, হয় গণভোট তো তারা করবে বলছে, হয় জাতীয় নির্বাচনের সময় গণভোট আর না হলে নভেম্বরে গণভোট, এই দুইটাই তো, দুইটা থেকে একটা সিদ্ধান্ত। এই ক্ষেত্রে যে ঐকমত্য কমিশনের যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে উপদেষ্টা পরিষদের একটা বৈঠকে তারা বোধহয় 2 দিন আগে তারা একটা জরুরি বৈঠক করে তারা সমস্ত দায়ভার আসলে রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিয়েছেন। দায়ভার বলবো না, মানে বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে চাপিয়ে দিয়েছেন এই কারণে যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে, তারাই নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিবে তারা কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না এই কারণে এখানে তো জামাত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তারা তো বলছেনই যে আগে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই নভেম্বরেই গণভোট হতে হবে। জামায়াতের দাবি স্পষ্ট, এই নভেম্বরে গণভোট হতে হবে। আর বিএনপির দাবি স্পষ্ট যে ফেব্রুয়ারিতে যেদিন জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন হবে সেই দিন একই দিন গণভোট হতে হবে, যার ফলে সমঝোতা রাজনৈতিক দলগুলো তার হচ্ছে না। দেখেন, এটা ফেব্রুয়ারি মাসের আজকে 6 তারিখ হয়ে গেল। যদি আমাদের নভেম্বর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তাহলে ডিসেম্বরের এই 6, 7, 10 এর মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। সেই সময় এই সিচুয়েশন, মানে আমরা যে সন্দেহ প্রকাশ করি আসলে কি নির্বাচনটা হচ্ছে কিনা, এটাকে কি শক্তিশালী করে না? হ্যাঁ, তা তো অবশ্যই। এবং এটা তো সবাই সন্দেহের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরেন নির্বাচন, একটা জাতীয় নির্বাচন হবে, যদিও গণ অভ্যুত্থান উত্তর গত 14-15 মাসের অবস্থান তো আমরা দেখলাম। এই 15 মাস আসলে সেই জুলাই সনদ নির্মাণ প্রস্তুতির জন্য 15 মাস সময় ব্যয় করা হলো। তারপরে আদার্স যেসব সংস্কার কমিশন গঠন করা হলো, এইগুলার সুপারিশ, মানে ইতিমধ্যে দেখেছেন যে আজকে গতকালকে আরও সম্ভবত 2টা অধ্যাদেশ জারি করা হয়েছে। এই নিয়ে 58টি অধ্যাদেশ জারি করা হয়েছে নানা আইনের, নানা সংশোধন। এর মধ্যে আরপিও সংশোধনের অধ্যাদেশটা, এটা আমরা আলোচনা করতে পারি, হয়তো করব। যে প্রশ্নটা ছিল যে নির্বাচনের যে প্রস্তুতি বা নির্বাচনের যে আমি বলবো যে একটা আলামত, সেটা কিন্তু ঠিক স্পষ্ট বা দৃশ্যমান দেখা যাচ্ছে না এই কারণেই যে রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রার্থীদের নাম প্রকাশ করছে। যেমন বিএনপি করলো, ইতিপূর্বে জামায়াত করেছে এবং আরো দলগুলো করেছে। কিন্তু সরকারের যে প্রস্তুতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, পুলিশ, আনসার, বিজেপি এবং সেনাবাহিনী, যদিও আরপিও সংশোধন করে 3 বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বিষয় খুবই আশ্চর্যজনক ভাবে দেখলাম, বা এটা যদিও কারণ ব্যাখ্যা করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে মাঠ পর্যায় থেকে কিন্তু সেনাবাহিনী 50% উইথড্র করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 24-এর 5 আগস্টের পর থেকেই নাজুক, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলতে আসলে কিচ্ছুই নাই। পুলিশ প্রশাসন এখনো, মানে তারা মানসিকভাবে এবং তাদের অবকাঠামোগত ভাবে তাদের নানা কারণেই পুলিশ বাহিনী দুর্বল।
এই অবস্থায় কিন্তু সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনী সারা দেশে মোতায়েন ছিল। সেনাবাহিনীর কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ, কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির অবস্থায় ছিল, কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সেনাবাহিনীর কারণে। এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ছিল। সেই অবস্থান থেকে হঠাৎ করে 50% সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যাচ্ছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু তারা নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করবে, নির্বাচনের কালে দায়িত্ব পালন করবে, সেনাবাহিনীর পক্ষে ইতিপূর্বে বলা হয়েছে যে 90,000 সদস্য সেনা সদস্য তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তো এর মধ্যে যে 50% ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলো, এখানে তারা বলছেন যে যেহেতু আগামী তারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, এই কারণে তাদের রেস্টের প্রয়োজন আছে এবং তাদের কিছু প্রশিক্ষণের বিষয় আছে। তাদের রেস্ট এবং প্রশিক্ষণ শেষে আবার তাদের ফেরত পাঠানো হবে এবং বাকি যে 50% ছিল এই 50% ফিরিয়ে আনা হবে। তার মানে হচ্ছে 50% জনবল, সেনা জনবল এখন মাঠে আছে। এখন যে আতঙ্কের বিষয়টা দেখেন, যেহেতু পুলিশ বাহিনী একেবারেই দুর্বল, এই অবস্থায় আইন শৃঙ্খলা বা অপরাধীরা সেনাবাহিনী মাঠে থাকলে একটু ভয়ের মধ্যে থাকতো এবং অপরাধের মাত্রা বা অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী একটা ভূমিকা রেখেছিল। সেই অবস্থায় যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে সাধারণ মানুষের মধ্যে, আমি কথা বলেছি সাধারণ মানুষদের সঙ্গে, অনেকেই তারা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন এবং সোশ্যাল মাধ্যমে আমরা দেখছি যে তারা একটা আতঙ্কগ্রস্ত, যে সেনাবাহিনী যদি মাঠে না থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো আরো খারাপের দিকে যাবে। এখন যেখানে আর মাত্র 100 দিনের মতো সময় নেই নির্বাচনে, ঠিক সেই অবস্থায় যখন সেনা মোতায়েন আরো বেশি হওয়ার কথা, সেখান থেকে সেনাবাহিনী মাঠ থেকে উইথড্র করা হলো 50%। হ্যাঁ, এটা খুবই আতঙ্কজনক এবং সাধারণ নাগরিকরাও এটা নিয়ে আতঙ্কগ্রস্ত। কারণ যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে যদি সেনাবাহিনী মাঠে না থাকে তাহলে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা অশনি সংকেত হিসাবে দেখা দিতে পারে। এবং ইতিমধ্যে দেখেছেন যে গতকালকেই সম্ভবত চট্টগ্রামে একজন বিএনপি মনোনীত একজন প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়েছে, সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং এখানে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন এবং যিনি ক্যান্ডিডেট উনিও গুলিবিদ্ধ হয়েছেন। এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিস্থিতি চলছে, যার ফলে সেনাবাহিনী হঠাৎ করে মাঠ থেকে তুলে যাওয়ার ঘটনাটা বেশ আতঙ্কের সৃষ্টি করছে পূর্ণিয়া। এই অবস্থায় যে নির্বাচনের যে প্রস্তুতি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। পূর্ণিয়া, একজন মহান ব্যক্তি কমেন্ট করেছেন পূর্ণিয়াকে দ্রুত আইনের আওতায় আনা হোক। মানে ওনারা ফেসিবাদের 14টা দেখি, আসলে ফেসিবাদ বলতে কাকে যে বোঝায় এটা আমরা আমাদের সংজ্ঞাটা পাল্টে গেছে। দাদা, আইন অঙ্গনে আপনি যথেষ্ট খোঁজ খবর রাখেন, আমরা জানি আইন আইন যা যা হচ্ছে না হচ্ছে উচ্চ আদালতে বিশেষ করে। গতকালকে খুব ইন্টারেস্টিং একটা খবর দেখলাম, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশের রানিং একজন অ্যাটর্নি জেনারেল তিনি ঘোষণা দিচ্ছেন যে তিনি পদত্যাগ করে ইলেকশন করবেন এবং মোটামুটি আমরা জেনে গেছি যে ঝিনাইদহে একে উনি বিএনপির মনোনয়ন পাবেন। মানে এটা কোন লেভেলের রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি একটা দলে, তো এমন তো না যে এটা একটা কোথাও একটা ডিজিটাল বোর্ডে হঠাৎ উঠে আসছে, তার তো না। এটা ওনারও নিশ্চয়ই দলের ভিতরে কিছু ভূমিকা টুমিকা এখনো আছে, অতীতেও তিনি এই দলের পদে ছিলেন। তো এখনো তো তিনি রাষ্ট্রের জায়গাটায় বোধহয় নিউট্রালি আসতে পেরেছেন কিনা এই প্রশ্নগুলো উঠেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দাদা? এটা গতকালকে আসলে আমিও মিডিয়াতে দেখলাম এবং আজকে পত্রপত্রিকায় আসছে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান, উনি কালকে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল সংক্রান্ত যে মামলাটি, এই মামলাটির শুনানি শেষে যে ব্রিফ করলেন, সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন এবং তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন। ওনার নির্বাচনী এলাকা ঝিনাইদহ এবং নির্বাচনের নমিনেশন দাখিলের জন্য বা ইয়ার জন্য তিনি একটা সময় পদত্যাগ করবেন। এর আগ পর্যন্ত তো তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন। আসলে এটা নিয়ে নানাবিধ প্রশ্ন ঠিক না। আমি নৈতিকতার বিষয়টি বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাটর্নি জেনারেলের পদটি হচ্ছে আসলে রাষ্ট্রের। হ্যাঁ, আপনার সংবিধানের যে অ্যাটর্নি জেনারেল নিয়োগের যে বিষয়টা আছে, সংবিধানের সম্ভবত 64 অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের কিন্তু একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। যিনি অ্যাটর্নি জেনারেল তিনি বাংলাদেশের, বিহাফ অফ স্টেট, সরকারের না।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা স্বাভাবিকভাবেই একদিকে যেমন তিনি লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী হবেন, আবার একদিকে তার প্রতি রাষ্ট্রের প্রতিটা নাগরিকের আস্থা থাকতে হবে, এবং তিনি নিরপেক্ষ না, তিনি তো যেহেতু রাষ্ট্রের একটা পক্ষ, তারপরেও নিরপেক্ষ এই কারণে যেহেতু তিনি রাষ্ট্রের একজন বিচারককে যেমন নিরপেক্ষ বলা হয়, ভাবা হয়, সর্বজন সবার আস্থাভাজন আস্থায় রাখা হয়, অ্যাটর্নি জেনারেলকে এই পদটাকেও এইভাবেই রাখা হয়। তো সেই পদে থেকে সরাসরি পদত্যাগ করে যদি উনি বলতেন, উনি যদি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করতেন এবং পদত্যাগ করে যদি উনি বলতেন যে আমি অমুক দল থেকে ইলেকশন করব, তাহলে সেটা খুব একটা স্বাভাবিক ঘটনাই হতে পারত। কিন্তু তিনি পদত্যাগ না করে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে, অ্যাটর্নি জেনারেল হিসেবে সংবাদ মাধ্যমে ব্রিফ করা অবস্থায় তিনি বলছেন যে তিনি নির্বাচন করবেন, একটি দল থেকে নির্বাচন করবেন, এবং এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি সময় হলে পদত্যাগ করবেন। এটা নিয়ে আসলে দেখলাম যে আইনজীবীরা এবং যারা সংবিধান বিশেষজ্ঞ বা সিনিয়র আইনজীবী, জুনিয়র আইনজীবী, আমি অনেকের সঙ্গে কথা বলছি, অনেকের বিভিন্ন প্রতিক্রিয়া আমি সোশ্যাল মাধ্যমে দেখছি যে কেউ এই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। সবাই বলছেন যে আপনি নির্বাচন করেন, আপনি এর আগেও দলীয় পদ হোল্ড করেছেন। তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। অ্যাডভোকেট আসাদুজ্জামান অত্যন্ত মেধাবী একজন আইনজীবী, আমরা ওনার অত্যন্ত কাছ থেকে আমরা চিনি, অত্যন্ত মেধাবী আইনজীবী, এবং তিনি রাজনীতি করতে পারেন, এটা খুবই স্বাভাবিক, এবং তিনি দলের পদে ছিলেন। কিন্তু এখন তিনি যখন রাষ্ট্রের দায়িত্বে, সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্বে রয়েছেন, তিনি এই পদে থেকে প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে বলতে পারেন না যে তিনি একটা দল থেকে নির্বাচন করবেন। এটা সবাই আপত্তি জানাচ্ছেন, সবাই এটা নিয়ে ওনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং এটা আসলেই দুঃখজনক ঘটনা। এখানে আরেকটা বিষয় বলি, এটা যে নতুন তাও নয়। আওয়ামী লীগ আমলের যে অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম, তিনিও এক পর্যায়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবং দলীয় প্রার্থী হওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়েছিলেন, এবং ওনার বাড়ি সম্ভবত মুন্সিগঞ্জ, সেখান থেকে তিনি নমিনেশন পেপার গ্রহণ করেছিলেন। এটা হয়তো 18-র ইলেকশনে, এরপরে উনি করোনাতে মারা গেছেন 18-র ইলেকশনে। কাজেই এই ট্রেন্ড গুলা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে নেয় না, কারণ আমরা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে সংবাদ সংগ্রহের কাজে ছিলাম, আমরা অনেক অ্যাটর্নি জেনারেল দেখেছি। আমরা এই দেশের সেই মাহমুদুল ইসলামের মতো বিখ্যাত অ্যাটর্নি জেনারেল, ওনার অনেক কাছ থেকে, ওনার অনেক বক্তৃতা, অনেক সাবমিশন আমরা শুনেছি। এইভাবে দলীয় ভাবে অ্যাটর্নি জেনারেল আমরা আসলে খুব একটা দেখি নাই। মাহবুব আলম আওয়ামী লীগের আমলে ছিলেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি আসলে অত্যন্ত নিরপেক্ষ হওয়ার কথা, যিনি, কারণ হলো এখানে বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই তো এই সরকার, এবং রাষ্ট্রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই এই সরকার। এই সরকারের অ্যাটর্নি জেনারেল ঠিক ততটুকুই নিরপেক্ষ হওয়ার কথা। এই সরকারের অ্যাটর্নি জেনারেল সবার আস্থাভাজন হওয়ার কথা, কিন্তু তিনি মিস্টার আসাদুজ্জামান যেভাবে একটা দলের প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন, প্রকাশ্যে জানিয়েছেন, এটা নৈতিকতার মধ্যে পড়ে না। এবং সংবিধানে যেখানে বলা হয়েছে স্পষ্ট যে অ্যাটর্নি জেনারেল হবেন রাষ্ট্রের, তিনি কিন্তু রাষ্ট্রের আর তিনি কিন্তু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হলেন না, তিনি হয়ে গেলেন একজন দলীয় অ্যাটর্নি জেনারেল। এটা খুবই দুঃখজনক। পূর্ণিয়া দাদা, আমরা ভিন্ন আরেকটা প্রসঙ্গে যাব। এর আগে আমাদের একজন নিয়মিত দর্শক, তিনি ইউরো বাংলা হান্ট নামে একটি আইডি থেকে সবসময় কমেন্ট করেন, আমি লক্ষ্য করি। তিনি একটা সুখবর দিচ্ছেন, যদিও আমার পক্ষে এই লাইভ শো চলাকালীন অবস্থায় তো এটা কনফার্ম করা সম্ভব হচ্ছে না, আপনিও নিশ্চয়ই শো শেষে কনফার্ম করতে পারবেন। যে তিনি লিখছেন, পান্না ভাই ও বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর জামিন হয়েছে, দেখলাম। এটা নিশ্চয়ই সুখবর। ঘটনাটা সত্যি হলে, আমরা জানতাম যে উচ্চ আদালতের অপেক্ষায় আছে, আমরা দীর্ঘদিন ধরে এটা জানতাম। তো তারপরে আরেকটা আইডি থেকে একজন লিখেছেন, রিয়েল প্রজেক্ট হয়ে পান্না ভাইয়ের জামিন হয়েছে শুনলাম। দেন আরো কমেন্ট আছে যেখানে বলা হচ্ছে এই নভেম্বরে 29 প্রধান বিচারপতি মেয়াদ শেষ, এর মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকারের রায় হবে কিনা, এই প্রসঙ্গে আমরা যাব। শুভকামনা পূর্ণিয়া ভাই, পান্না ভাই ও লতিফ সিদ্দিকী সাহেব মুক্তি পেয়েছেন, তাদের জন্য শুভকামনা। তারপর আবার সেই আমি যাকে বলছি যে নব্য ফেসিবাদী রূপের ছায়া দেখি আমরা, এটা আরো স্ট্রং ফেসিবাদী, সেই আইডিটা থেকে আবার বলা হচ্ছে পান্নাকে এত তাড়াতাড়ি জামিন মঞ্জুর করা ঠিক হয়নি। আমি জানি না সেই লোক পান্নার অপরাধটা সম্পর্কে আমাদেরকে জানাবেন কিনা। এরকম অসংখ্য কমেন্ট আসছে। দাদা, গতকালকে একজন বিচারপতিকে অপসারণ করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, এই বিষয়টা সম্পর্কে একটু দর্শকদের জানাবেন যদি।
এই বিষয়টা আসলে আহ, দেখলাম কালকে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, সম্ভব ওনার নাম হচ্ছে জাস্টিস খুরশিদ আলম সরকার, ওনাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রিপোর্টের ভিত্তিতে আহ, আহ, রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। তো এই ওনার বিরুদ্ধে আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা তো আসলে এমন যে আহ, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 না 3 জন বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এবং এই কাউন্সিল হচ্ছে কোনো বিচারকের বিরুদ্ধে, অর্থাৎ হাইকোর্ট বা আপিল বিভাগের কোনো বিচারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে ওনারা এটা তদন্ত করেন। তদন্ত করেন হচ্ছে রাষ্ট্রপতির রেফারেন্সের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপতি তাদের কাছে তদন্তের জন্য নির্দেশ দেন এবং ওনারা তদন্ত করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান করেন। রাষ্ট্রপতি যদি মনে করেন ওনার সংশ্লিষ্ট এই বিচারক কোনো অপরাধ করেছেন তাহলে তাকে অপসারণ করেন। এটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আওয়ামী লীগ আমলে আসলে এই বিচারকদের অপসারণের ক্ষমতাটা সংসদের হাতে নেওয়া হয়েছিল। এটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, হ্যাঁ পঞ্চদশ না 16 সংশোধনের মাধ্যমে, যাই হোক এটা সংসদের হাতে নেওয়া হয়েছিল। এইটা আবার এই সরকার এসে এই সংশোধন করে এটা আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা সংবিধানে নিয়ে আসা হয়েছে। এই আমরা দেখলাম যে গত 5 আগস্টের পরে বিচার বিভাগের উপর আসলে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে। হ্যাঁ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের কিন্তু মব সৃষ্টি করে আদালত থেকে তাড়ানো হয়েছে। তারা আদালতে বসেছিলেন বা অর্থাৎ তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারপরে হাইকোর্ট বিভাগের আরো কয়েকজন বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আর এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হওয়ার পরে উনি বোধহয় ফার্স্ট জাজ অথবা সেকেন্ড, এই ধরনের ওনার। এখন বিচারকরা তো আসলে সংবিধান অনুযায়ী বলা হয় বিচারকরা বিচার কর্ম বিভাগে স্বাধীন থাকেন, স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা এখন কোন পর্যায়ে গিয়েছে আমরা তো দেখলাম যে এখানে প্রধান বিচারপতি, যদিও এটাও নতুন না, এর আগে আওয়ামী লীগ, আমি আবারও বলছি আসলে এটা কি তুলনা না, যে নজিরগুলা তো বলতেই হবে, কারণ অপরাধ যদি একটা জায়গা থেকে সৃষ্টি হয় সেটাও তো আলোচনায় আনতে হবে। আমরা এর আগে দেখলাম না যে বিচারপতি এস.কে. সিনহারেও কিন্তু কর্মরত থাকা অবস্থায় উনাকে সরকার থেকে প্রেসার ক্রিয়েট করে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এক পর্যায়ে উনাকে দেশ ছাড়া করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে ওনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই আমলে, অর্থাৎ ইন্টারিম সরকারের আমলে, বিশেষ করে 5 আগস্টের পর বিচার বিভাগের উপর মানে চরম মাত্রায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের তো পদত্যাগে বাধ্যই করা হয়েছে। অন্যান্য বিচারকরাও যারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার জন্য শপথ নিয়েছিলেন তারা কিন্তু সেই অবস্থান থেকে নানাবিধ চাপে সেটা করতে পারেন কিনা এটার সর্বশেষ উদাহরণ ছিল, আপনি জানেন যে গত মাসেই হাইকোর্ট বিভাগের বেঞ্চ থেকে কতগুলা জামিন দেয়া নিয়ে আইন উপদেষ্টা প্রশ্ন তুলেছিলেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই হাইকোর্ট বিভাগের জামিন দেয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তার এই প্রশ্নের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এই হাইকোর্ট বিভাগ যেসব বেঞ্চ থেকে জামিন সংক্রান্ত মামলাগুলো ছিল এইগুলোর ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করেন বা ব্যাখ্যা তলব করেছিলেন, যার ফলে বিচারকরা কতটুকু স্বাধীন এই দৃশ্যমান ঘটনাগুলো থেকে আমরা স্পষ্ট অনুভব করতে পারি। এখন হাইকোর্ট বিভাগের যে বিচারক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যাকে অপসারণ করা হয়েছে, এখানে কতগুলো বিষয় আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বিচারকের বিরুদ্ধে অভিযোগগুলা কি, এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে বা প্রকাশ করা উচিত। একজন বিচারককে আপনি অপসারণ করলেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি, এটা অবশ্যই জানার অধিকার রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার আছে। আর আরেকটা বিষয় হলো যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে কি পাওয়া গেল, প্রথম কথা হচ্ছে এই বিচারকের বিরুদ্ধে অভিযোগটা কি, এটা মানুষকে, নাগরিকদের জানানো দরকার।
আর আরেকটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে তদন্ত করলেন, এই তদন্ত করে কি পেলেন এটাও জনসম্মুখে প্রকাশ করা দরকার। তাহলে স্বচ্ছতার যে বিষয়টা এটা স্পষ্ট হয়। কিন্তু দেখা গেল একটা আইন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে রাষ্ট্রপতির নির্দেশক্রমে সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অমুক বিচারককে তাকে আর চাকরিতে বা বিচারক পদে রাখা সমীচীন নয় মনে করে তাকে অপসারণ করা, একটা প্রজ্ঞাপন জারি করে দিলেন এবং তাকে অপসারণ করা হলো। এইটা একটা বাজে নজির হয়ে থাকবে। আইনজীবীরা এই বিষয়টা বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে যেমন জানাতে হবে, কি অভিযোগ এটা মানুষকেও জানাতে হবে, এবং তার বিরুদ্ধে তদন্ত করে কি পাওয়া গেল এটাও সাধারণ মানুষকে জানাতে হবে, নাগরিকদের জানাতে হবে। কিন্তু কিচ্ছুই তো জানানো হয় নাই, সবই গোপন রাখা হচ্ছে। গোপন রেখে আপনি বিচারক আজকে খুরশিদ আলম সরকারকে অপসারণ করলেন, তো সরকারের বিরাগ ভাজন হলে দেখা গেল আপনি যে কোনো বিচারককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ করে দিতে পারেন। এতে তো বিচার বিভাগ স্বাধীন বা একজন বিচারক যে তার মেরুদণ্ড সোজা করে বিচার কার্য পরিচালনা করবেন এটা তার তিনি করতে পারবেন না। সারাক্ষণ তিনি আতঙ্কে থাকবেন যে তিনি যদি সরকারের বিরুদ্ধে কোনো রায় দেন বা সরকারের বিরাগ ভাজন হন তাহলে তার চাকরি চলে যাবে। এটা তো বিচার বিভাগের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত এবং ভয়ঙ্কর বার্তা। আইনজীবীরা এটা খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে হ্যাঁ, কোনো বিচারকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট কি অভিযোগ থাকে এটা প্রকাশ করেন, এটা প্রকাশ্যে শুনানি করেন, জুডিশিয়াল কাউন্সিলের রিপোর্ট প্রকাশ্যে প্রকাশ করেন। তা না করে গোপনে একজন বিচারককে অপসারণ করে দিবেন, এটা বিচার বিভাগের জন্য, বিচারকদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা হিসাবে দাঁড়াবে পূর্ণিয়া। এটা আইনজীবীরা বলছেন, আইনজীবীদের কথা। পূর্ণিয়া, একটা অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের পদক্ষেপ এবং রাজনৈতিক সরকারগুলোকে আমরা ভাবি যে আছে তো আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জাতীয় পার্টি, কিন্তু একটা অন্তর্বর্তী সরকার শুরু থেকে আপনি যেগুলো বললেন এবং আমরাও জানি সবগুলো, এবং প্রতিটা স্তম্ভে বিচার বিভাগে, প্রশাসনে, তারপর প্রশাসনের যে আওয়ামীকরণের বিপক্ষে পদক্ষেপের কথা বলে প্রশাসনের অবস্থা, পুলিশ বাহিনীর অবস্থা, ইভেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ইনস্টিটিউট গুলো আছে প্রত্যেকটাতেই তো একই ধরনের সিচুয়েশন, এবং এই নজিরটা নিশ্চয়ই অনেক বছর থেকে যাবে দাদা। আমি যতটুকু বুঝি বা আমাদের যতটুকু ধারণা, আমাদের সামনে বেশ কিছু কমেন্ট আছে, আরো দুইটা বিষয় আপনার মূল্যবান মতামত চাই। একজন তোফায়েল আহমেদ সাহেব উনি কমেন্ট করেছেন, অ্যাটর্নি জেনারেল যদি দলীয় প্রতীকে নির্বাচন করে তাহলে ওনার আমলের সব ধরনের আইনি সহায়তা দলীয় দৃষ্টিভঙ্গিতে করেছেন, এটা বললে কি ভুল হবে? এটা কি উনি করতে পারেন? আপনার অতিথির কাছে জানতে চাই, আপনার কাছে প্রশ্ন করেছে। আর এর আগে আরো মন্তব্য আছে, বিচার বিভাগ কি আগে থেকে ভালো না খারাপ? সরকারের উপদেষ্টারা কিভাবে বলে জামিন যেন না হয়, তারা তা বলবে, তাহলে কি বিগত সরকারের সময় থেকে ভালো কি খারাপ? এটা আপনি ব্যাখ্যা দিয়েছেন, আমরা শুনেছি। সব কমেন্ট দেখেন, জালাল সাহেব বলেছেন আমরা কমেন্ট দেখছি। পান্না ভাই মুক্তি পেলেও আগের মতো কথা বলতে পারবেন কি? একজন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম, পান্না ভাইয়ের কি জামিন হয়েছে জানতে চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। পান্না ভাইয়ের জামিন হয়নি, একজন মন্তব্য করছেন। মঞ্জুর আলম পান্নার জামিন হয়নি, মিথুন একটি আইডি থেকে। আসসালামু আলাইকুম পূর্ণি ভাই ও দাদার জন্য শুভকামনা রইল। দাদা, দর্শকদের কোয়ারিগুলো আমাদের আলোচনায় উঠে আসছে, আমি যতটুকু বুঝতে পারছি। আমি আরপিও সংশোধন নিয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সব শেষ টপিকে যাওয়ার আগে। এই আরপিও সংশোধনে তো মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সিগন্যালটা, যে রাজনৈতিক দলগুলো যে প্রতীক ভাড়া দিত এবং সেটার ক্ষেত্রে সরকারের একটা বাগড়া, কিন্তু এটা আবার রাজনীতিতে প্র্যাকটিক্যালি তো একটা সাংঘাতিক প্রভাব পড়বে, বোঝা যায়। সবাই শরিক নিয়ে ভোট করতে চায়। এর বাইরেও আরপিওতে অনেক কিছু এসছে। আমি একটু এই বিষয়টা আপনার বিশ্লেষণ আশা করছি। শঙ্কর মৈত্র, সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র। ধন্যবাদ পূর্ণিয়া। আসলে আরপিও সংশোধনের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এই যে সাংবাদিক হিসেবে তো আমার মতামত দেওয়ার কোনো যোগ্যতা নেই বা মতামত দেওয়ার সামর্থ্য রাখি না। সাধারণ মানুষের সঙ্গে বা যারা রাজনৈতিক কর্মী তাদের সঙ্গে কথা বলে বিষয়টা বেশ আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে দেখেন যে একটা ট্রেন্ড ছিল যে নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলে যে প্রধান যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের সাথে যে খুচরা দলগুলা জোটবদ্ধ হতেন তারা এই আওয়ামী লীগের প্রতীক অথবা বিএনপির প্রতীক নিয়ে তারা নির্বাচন করতেন এবং নির্বাচনী বৈতরণী পার হতেন। এবার যে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন যে বিধান এনেছে তাতে
তারা বলেছে যে জোটবদ্ধভাবে নির্বাচন করা যাবে, কিন্তু যিনি অন্য দল থেকে বড় দলের সঙ্গে জোট করবেন, প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীক দিয়ে নির্বাচন করতে হবে। হ্যাঁ, তো এইটা দেখলাম। এটার পজিটিভ দিকটা হচ্ছে, মানুষ যেটা বলছে যে পজিটিভ দিকটা হচ্ছে যে এতে দেখা যাবে যে নেতা হিসেবে আমার জনপ্রিয়তা কতটুকু, আমি ব্যক্তি নেতা জনপ্রিয় নাকি আরেক দলের মার্কা ভাড়া নিয়ে আমি জনপ্রিয়তা অর্জন করেছি। এটা একটা পজিটিভ দিক হলো, এইটা বলতেছেন যে হ্যাঁ, আমি যে রাজনীতি করি, আপনি যে রাজনীতি করেন, তা আপনি আসেন বড় দলের সাথে নির্বাচন জোট করছেন, আপনি আপনার নিজের প্রতীক নিয়ে এসে আপনার শক্তি পরীক্ষা করেন। আর এটার বিপরীত দিকের যে আলোচনা হচ্ছে যে অনেক বড় বড় নেতা আছেন ছোট দলের, তাদের মার্কা মানুষ আসলে চেনে না, এবং ব্যক্তিকে যতটুকু চেনে মার্কা চেনে না। যার ফলে ওনারা যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন এবং মার্কা যদি ওনার সেই মানে অজ্ঞাত বা অপরিচিত মার্কাটাই থাকে, এই মার্কাতে মানুষ ভোট দেবে না, এবং ওনার জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে উনি দেখা গেল উনি পাশ করতে পারলেন না। এটা হচ্ছে মানে নেগেটিভ দিক। তো আমি বিশেষ করে যারা নির্বাচনী বিশ্লেষক এবং যারা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে মানুষ কিন্তু বলছে যে না, আরপিও সংশোধনের এই অংশটুকু বেশ ভালো, যদিও বিএনপি এর বিরোধিতা করছে। বিএনপি কিন্তু বিরোধিতা করে, তারা বিএনপির যে যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা লিখিতভাবে দিয়ে এসেছেন আরপিও সংশোধনে তারা এই অংশটা চান না। তারা চান জোটবদ্ধভাবে নির্বাচন করলে জোটের যে বড় দলের যে প্রতীক ধানের শীষ বা বড় দলের যে প্রতীকটা হবে, সেই প্রতীকে জোটের নেতারা এসে এই প্রতীকে নির্বাচন করবেন। কিন্তু বিএনপি এই অনুরোধ কিন্তু সরকার গ্রহণ করেনি এবং তারা অধ্যাদেশ জারি করেছে। জামাত কিন্তু আবার এটার পক্ষে, যে না, যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করুক। ইভেন আরো যে ছোট দলগুলো রয়েছে কয়েকটা, যেমন এনসিপি, তারাও কিন্তু যে না, ঠিক আছে, প্রতীক নিয়ে যার যার প্রতীক নিয়ে নির্বাচন করতেই পারে। আরপিও আরেকটা যে সংশোধনী আনা হয়েছে সেটা হচ্ছে ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা আপত্তিজনক। আপত্তিজনক এই কারণে যে আপনি কাউকে অপরাধী কিনা সেটা মামলা হলেই, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আপনি কিন্তু তাকে অপরাধী বলতে পারেন না। অপরাধী তখনই যখন বিচারে রায়ে প্রমাণ হবে আমি অপরাধী, আমার কারাদণ্ড হয়েছে বা যাই হয়েছে, যখন আদালত ঘোষণা করবেন তখনই কিন্তু অপরাধী। এর আগ পর্যন্ত কিন্তু একজন মানুষ নির্দোষ। তো মামলার প্রক্রিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট না করে বা করতে না পারে, তখন তাকে ফেরারি ঘোষণা করা হয়। তো এখন মামলা হলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি নির্বাচন করতে পারবেন না, এটা আমাদের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক হবে। কারণ সংবিধানে বলা হয়েছে সংসদ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে সংবিধানে বলা হয়েছে। সেখানে কিন্তু এটা নেই যে ফেরারি আসামি অংশ। সেখানে বোধহয় আছে যে 2 বছরের বেশি কারাদণ্ড হলে বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। কিন্তু একজন আসামি বা কেউ ফেরারি হলে, যে কারণ পলিটিশিয়ানদের বিরুদ্ধে নানাবিধ মামলা থাকে, রাজনৈতিক মামলা অনেক। একজন পলিটিক্যাল পার্সন, পলিটিশিয়ানের বিরুদ্ধে নানাবিধ মামলা হয়, এবং এইসব মামলার প্রেক্ষিতে ফেরারি বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই পারে। এই কারণে যে তিনি নির্বাচন করতে পারবেন না, সেটা তো আসলে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। পূর্ণিয়া, মানে একটু যোগ করি দাদা, শুধু তো পলিটিশিয়ান না, বাংলাদেশে তো মিথ্যা মামলা অহরহ মিথ্যা মামলা হয়, আমরা সমানই দেখতে পাই। পলিটিশিয়ানের বাইরেও যে কারোর বিরুদ্ধে ইচ্ছা করলে ফৌজদারি মামলা, এই মামলা সেই মামলা, কত মামলা হয়ে যাচ্ছে। করতেই পারে, হ্যাঁ। কিন্তু পলিটিশিয়ান বললাম এই কারণে যে নির্বাচন তো আসলে রাজনীতিবিদরাই করেন, এই কারণেই বললাম। এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে অসংখ্য মামলা, এই যে গত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। এখন এইসব মামলায় যদি আইনি বিধান বলে কেউ, মানে তার ক্ষমতায় আসলেও যদি আইন অনুযায়ী অনেকে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ফেরারি হতেই পারেন। হ্যাঁ, এখন কি হবে তিনি নির্বাচনে? তারপরে আরেকটা বলা হলো যে প্রার্থীকে সশরীরে এসে নমিনেশন পেপার দাখিল করতে হবে। এটা আগের বোধহয় এটা অনলাইনের বিধান ছিল। তো এইসব ক্ষেত্রে অনেকগুলাই ঠিক মানে রাজনৈতিক দলগুলো ঠিক ভালোর জন্য ভালো হবে না।
হ্যাঁ, এটা তো এই কারণে বিএনপি কিন্তু এই আরপিওর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, বিশেষ করে প্রতীক নিয়ে যদিও তারা প্রতিক্রিয়াটা বেশি দেখিয়েছেন, তবে রাজনৈতিক দলগুলো এতে খুব একটা খুশি না। আবার যারা সংস্কার যারা চাচ্ছেন তাদের দৃষ্টিতে ঠিক আছে, আরপিও এটা সংশোধন হওয়াই দরকার এবং এটা চলুক এইভাবে। পূর্ণিয়া, বলা হচ্ছে যে আমাদের দেশে ধরেন 10-12 জন লোক জড়ো করলে এদেরকে ছাত্র জনতা নাম দিলে অনেক কিছু করা যায়। তো হ্যাঁ, এখন আমি পছন্দ করি না আপনি ইলেকশনে যাবেন, আপনি সশরীরে মানে ডিজিটাল যুগে আপনি সশরীরে আসলে পরে আমি ছাত্র জনতা নাম দিয়ে আপনার ইলেকশন করতে দিব না, একটা সিচুয়েশন তৈরি করলাম। তো সেই জন্য সশরীরে আনাটা আর কি সুবিধাজনক। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমি মূলত তত্ত্বাবধায়ক সরকার অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে এই ইস্যুটাই আপনার কাছে জানতে চাবো। সবশেষ আপনি বলছিলেন এর আগে আলাপচারিতায় যে আজকে সবশেষ শুনানি হয়তো হচ্ছে, সর্বশেষ স্ট্যাটাস কি এটা জানার আগে একজন দর্শকের একটা মন্তব্য নিতে চাই, এটা ইন্টারেস্টিং আলোচিত ইস্যু। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বক্তব্য শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রসঙ্গে জানতে চাই, আপনার কাছে জানতে চান এইটার সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে সবশেষ কি অবস্থা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। মানে আগে কোনটা বলবো, তত্ত্বাবধায়ক সরকারের? হ্যাঁ, আমি দর্শক এই যে সশরীরে আরপিও সংশোধন এটা বলছেন যে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, তাহলে উনি কি সশরীরে নমিনেশন দাখিল করবেন? এটা মানুষের একটা আগ্রহ তৈরি হতে পারে, কারণ বেগম জিয়া না, তুলনামূলক যেহেতু আইন করা হয়েছে তাহলে তাই করতে হবে, আইন তো মানতে হবে। তো সেই ক্ষেত্রে উনি তো শারীরিকভাবে অনেকটা অসুস্থ আমরা জানি। তো যাই হোক, হ্যাঁ, আমি একটা হচ্ছে যে হাবিবুর রহমান সাহেব শেখ হাসিনা পদত্যাগ পত্র ইস্যুটা আবার সামনে আনলেন, এইটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তো আমরা এর আগে মাননীয় সম্পাদক মতিউর রহমান চৌধুরীর অনুসন্ধানী রিপোর্ট দেখেছি না, এবং এইটা নিয়ে আসলে আর আমি এখন বলবো যে এটা আহ, এখন এটার চর্বিত চর্বণ হবে এই কারণে যেটা নিয়ে এত আলোচনা হয়েছে। সবচেয়ে সত্য মানে বলে না যে যা রচিবে তা সত্য না, যা ঘটবে সেটাই সত্য, কিন্তু ঘটনা তো ঘটেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, এই দেশের 14-15 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে উনি আহ, দেশ ছেড়ে চলে গেছেন। চলে যাওয়ার সময় তিনি আহ, পদত্যাগ করলেন কিনা, পদত্যাগপত্র জমা দিলেন কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এটা এক সময় আসলে যারা সেই ঘটনায় ছিলেন, শেখ হাসিনা জানেন, এবং রাষ্ট্রপতিও বিষয়টা নিয়ে আহ, প্রকাশ্যে বলেছেন বলতে, আমাদের একজন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী উনি যে ইন্টারভিউ করেছিলেন ঘটনার পরপরই, তখন রাষ্ট্রপতি বলেছেন যে তিনি এই ধরনের কোনো পদত্যাগপত্র পান নাই। প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা। এটার চেয়েও যে পদত্যাগ করলেও এখন কি করার আছে আর পদত্যাগ না করলেও কি আছে, এটা আসলে ভবিষ্যতেই নির্ধারণ করবে, এবং এগুলো সবই সংবিধানে স্পষ্ট করে বলা আছে। ক্ষমতার আহ, বিষয়টা বলা আছে, এগুলো আসলে সংবিধান বিশেষজ্ঞরা ভবিষ্যতে এইসব প্রশ্ন তুলবেন, তখন দেখা যাবে। আপাত দৃষ্টিতে সমাধান হচ্ছে যে এই সরকার কিভাবে গঠিত হবে এটার জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্স পাঠিয়েছিলেন 106 অনুচ্ছেদ অনুযায়ী। তখন সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছেন, এই মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, যেটা অনেকটা ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে। আপাতত আমরা এটা নিয়ে সন্তুষ্ট থাকি। আর সংবিধানের অনেক কিছুই আছে, সেটা সংবিধান যারা সংবিধান যখন পুরো কার্যকর হবে, রাজনৈতিক সরকার যখন আসবে, তখন এগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে, এবং তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলবে যে কে সংবিধান লঙ্ঘন করেছেন কিনা বা লঙ্ঘিত হয়েছে কিনা, এগুলা সময় বলে দিবে। আপাতত যে শেখ হাসিনা এই দেশে নেই, উনি এই দেশ থেকে চলে গেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, এইটাই সত্য এবং আমরা এইটা নিয়ে থাকি। দ্বিতীয় প্রসঙ্গ যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, বলতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনার বিষয়টা নিয়ে তো অ্যাপিলেটের শুনানি চলছে। আজকে হলো 9ম দিনের মতো শুনানি হয়েছে, এবং আজকেও অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। এবং শুনানিতে আসলে এই বিষয়টাতে আমি ঠিক এইভাবে বলবো না যে এখানে লিগাল সাবমিশন খুব একটা নেই, এবং আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, সংবিধানের যে ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, জাস্টিস টি.এইচ. খান, তারপরে ডক্টর এম জহির, এই শ্রেণীর আইনজীবীরা দিয়েছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সেই মূল শুনানির সময়। এখন আর আসলে ঠিক সেই আইনি ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে না। এখন যা হচ্ছে সবই হচ্ছে পলিটিক্যাল বিশ্লেষণ, যে
এই জাজমেন্ট যে জাস্টিস ABM খায়রুল হক চিফ জাস্টিস উনি যে দিলেন, এটা উনি রায় পরিবর্তন করে ফেলেছেন। এই রায়ের ফলে উনি পলিটিক্যাল রাজনীতির রাষ্ট্রের যে কাঠামো এটা নষ্ট করে ফেলেছেন, উনি অন্যায় করেছেন, উনারে যদিও জেলে নেওয়া হয়েছে, উনার বিচার দাবি করা হয়েছে। এই ধরনের পলিটিক্যাল সাবমিশন হচ্ছে, লিগাল সাবমিশন ঠিক আমার দৃষ্টিতে দেখছি না, এবং এখানে কোনো সাংবিধানিক আলোচনা হচ্ছে না। তো আজকেও অ্যাটর্নি জেনারেল সে একই কথা বললেন যে এই সংশোধনী বাতিল হওয়ার ফলে রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামোটা আসলে ধ্বংস হয়ে গেছে। এখানে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে যে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার যে একটা উপায় ছিল, এটা বাতিল হয়ে গেছে, এটা আর হয় নাই। এই বিষয়গুলো রয়েছে। তো আজকে 9ম দিনের মতো শুনানি হয়েছে এবং আদালত আগামী 11 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। 11 নভেম্বর আবার শুনানি অনুষ্ঠিত হবে, অর্থাৎ এটা শুনানিও প্রায় শেষ পর্যায়ে, এবং এটা একটা জাজমেন্ট তো অবশ্যই আসবে, জাজমেন্ট দিবেন, এবং এই জাজমেন্ট আসলে কি হতে পারে এটা নিয়ে এত কৌতূহল আছেই। তবে এই পর্যন্ত শুনানিতে যা হলো সব এক পক্ষের শুনানি হয়েছে, কারণ এখানে যারা এই রায় মানে যারা পিটিশনার তারা সবাই আসলে একই পক্ষভুক্ত, এবং তারা সবাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়েছেন, এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে তারা সাবমিশন করেছেন যে আইনজীবীরা। এখানে জামায়াত ইসলামীর পক্ষে আবেদন করা হয়েছে, বিএনপির পক্ষে, তারপরে বদিউল আলম মজুমদার নামে একজন আছেন একটা এনজিওর যে কর্মকর্তা, উনি করেছেন, এবং নাগরিক সমাজের পক্ষেও করেছেন। সবগুলার শুনানির পক্ষেই সবারই সাবমিশন একই, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। যদি এই সাবমিশন আদালত গ্রহণ করেন তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসতে হবে, এবং সংবিধানের সেই যে 58 অনুচ্ছেদ এটা আবার ফিরে আসতে হবে, যেখানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ আরো কিছু ক্রাইটেরিয়া, কারা কারা হতে পারবেন, এবং 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ থাকবে। এইটা যদি ফিরে আসে তাহলে, অর্থাৎ রায় যদি রেস্টোর হয় তাহলে তো এটা ফিরে আসবে, নাকি আদালত অন্য কোনো অবজারভেশন দিবেন এটা আসলে স্পষ্ট না। যদিও এই মামলা শুনানিতেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একবার বলেছিলেন যে তারা তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী কি সমাধান দেওয়া যায় এটা তারা ভাবছেন এবং চেষ্টা করছেন। এখন আদালত যদি এমন বলেন যে না, আগের সরকার আগের সংবিধানের আগের অনুচ্ছেদ ফিরে আসুক, তাহলে সেটা যদি আসে কোন প্রক্রিয়ায় হবে, কখন থেকে কার্যকর হবে, এটা একটা প্রশ্ন। আবার এটা না হয়ে যদি আদালত নতুন কোনো নির্দেশনা দেন, সেটাও নির্ভর করছে আসলে আদালতের রায়ের উপর। তবে সব মিলে খুব এই মাসেই রায় হতে হবে, অথবা যেহেতু শুনানি শেষ পর্যায়ে এই মাসের মধ্যেই রায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পূর্ণিয়া, হ্যালো। জি দাদা, আমি আর তেমন লম্বা করতে চাই না, দীর্ঘ সময় আপনার সময় নিলাম দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের আরো বিভিন্ন মন্তব্য আছে। সেনাবাহিনীকে কিছুই করতে পারবে না, সরকারের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বৈরাচার সরকার প্রধান এবং তার দোষীদেরই বিচার হবে, সেনাবাহিনীর বিচার হবে সেনাবাহিনীর আইনে। দর্শকরা তার যার যার ব্যক্তিগত মতামত দিচ্ছেন। আমরা প্রত্যাশা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এটা কার্যকরভাবে উচ্চ আদালত নিশ্চয়ই দেশের সার্বিক মঙ্গল চিন্তা করি। আমি আরেকটু বলতে, আমি যদি শেষ করার প্রেক্ষিতে আবার একটু বলতে চাই, একজন সংবাদকর্মী হিসেবে, এই দেশের সংবাদকর্মী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আবারও বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই হতে হবে। নির্বাচন ছাড়া মুক্তি নেই, নির্বাচন ছাড়া গণতন্ত্রের মুক্তি আসবে না। বাংলাদেশের বর্তমানে যে দমবন্ধ পরিস্থিতি, এই দমবদ্ধ পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে নির্বাচন হতে হবে, এবং নির্বাচন যদি ইনক্লুসিভ হয়, সবার অংশগ্রহণে হয়, তাহলে নির্বাচনটাও যেমন গ্রহণযোগ্য হবে, দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। কারণ আমাদের, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির সাথে পাচে নেই, যারা এই নোংরা রাজনীতি নেই, তাদের কাছে আমরা, আমাদের যে ভাবনা যে আসলে দেশ এক বিপর্যয়কর অবস্থার মধ্যে চলছে, এখানে আমাদের মধ্যে যে ভ্রাতৃবিরোধ, আমাদের মধ্যে যে সংঘাত, রাজনৈতিক সংঘাত, এটা যে ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে, এবং সবার মধ্যে একটা আতঙ্ক যে কি হবে, এটার অবসান হওয়া দরকার। এবং এটার অবসান হতে হলে একমাত্র আসলে সবার অংশগ্রহণে সম্মিলিতভাবে নির্বাচন দরকার। যে বা যারা কোনো অপরাধ করবে তার অবশ্যই বিচার হতে হবে, কিন্তু কোনো নির্দোষ মানুষ যেন দুর্ভোগের শিকার না হয়, নির্দোষ মানুষ যেন কোনো শাস্তি না পায়।
নির্বাচন ছাড়া মুক্তি নাই, এবং প্রধান উপদেষ্টা যদিও বলেছেন, এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হোক, মানুষ ভোট দেওয়ার জন্য, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। পূর্ণিয়া। জি দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শকদের আরো কমেন্ট লাগাতার আসছে, আমি সেসবে আর এখন গেলাম না। একজন শুধু বলছেন যে আমাদের বেশ কয়েকজনের নাম নিয়েছেন যে এরা সব ফেসিবাদের দালাল আমরা, তার মধ্যে সাংবাদিক মাসুদ কামাল আছেন, খালিদ মহিউদ্দিন আছেন, মঞ্জুর আলম পান্না আছেন, আব্দুল নূর তোষার আছেন, নাতিক রহমান পূর্ণিয়া আছেন, শঙ্কর মৈত্র আছেন, শঙ্কর মৈত্র আছে মানে আমিও আছি হলো ফেসিস্টের দালাল নাকি? সব ফেসিবাদের দালাল। আসলে আসলে দুঃখজনক কি যে এই কিছু মূর্খ, গণ্ড মূর্খ কিছু লোক রাজনীতি নিয়ে ভাবে, গণ্ড মূর্খ কিছু লোক রাজনীতিক অ্যাক্টিভিস্ট, এরা এই দেশটাকে বুঝে না, এরা রাজনীতিটাকে বুঝে না, এবং এরা এই সমাজ ব্যবস্থাটাকে বুঝে না, এরা সত্যের ধারে কাছেও নাই। ঠিক আছে, এই কারণেই আসলে মানে কি আর বলবো। ধন্যবাদ আপনার দর্শকদেরকে, এবং আপনাকেও আবারও ধন্যবাদ পূর্ণিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।